হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তা টন্দিমের শরীর খারাপ হয়ে গেল, তাই না? বেচারা আমার কতদিন বেচতে 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 আর নিতে পারছে না, বেশি বেচা হয়ে যাচ্ছে, বেশি মানে কি বলবো, পরিশ্রম হয়ে যাচ্ছে। তার জন্য আজকে শরীর খারাপ এবং বিছানায় শুয়ে শুয়েই ব্লগিংটা শেষ করতে হলো। তা ও শেষ করলো বিছানায় শুয়ে, আমরা শুরু থেকে শুরু করি, অর্থাৎ বাগান থেকে শুরু করি। তা বাগানে প্রচুর জলাজঙ্গল হয়ে গেছে, বৃষ্টি একটু কমেছে, কাজেই আমায় এখন জঙ্গল সাফ করতে হবে। তার জন্য আমাকে কীটনাশক দিতে হবে, তার জন্য প্রস্তুতি চলছে। আচ্ছা, তার জন্য কিছু পুরনো ইতিহাস আমাদের সামনে চলে এলো, কারণ আমরা বাড়ির শুরুর থেকে অতটাও সামনে ছিলাম না, তাই পুরনো ইতিহাস যখনই আসে একটু আগ্রহ ভরে শুনি। যেমন কিনা আজকে সামনে চলে এলো, যেখানে এখন বেচারামদের নতুন বাড়ি, সেই বাড়ির জায়গায় দুটো ফলন্ত আম গাছ, হিমসাগর, এবং একটি ফলন্ত নারকেল গাছ ছিল। হ্যাঁ, এটা কিন্তু আমরা জানি যে ফলন্ত গাছ কাটা কিন্তু গৃহস্থের পক্ষে অমঙ্গল। তাই বলি, এই যে বেচারামের এই যে এত বিপদ, এত মানে বিপদ কাটছে কাটছে বলেও কাটছে না, এত অমঙ্গল বাড়িতে ছেয়ে রয়েছে, মানে কিছুতেই যেন যতই করি কিছুতেই যেন শান্তি পায় না। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আজকের দিনে দাঁড়িয়ে আমি বুঝতে পারলাম ওই ফলন্ত গাছগুলোর অভিশাপ ওর লেগেছে। ভাই, কারোর সংসার যদি তুমি উজাড় করে দাও, তাহলে সে কি তোমাকে অভিশাপ না দিয়ে রাখতে পারে? আমার এটাই কিন্তু মনে হলো। আর আমি আর কি করছি না, এটা কিন্তু মানে আমাদের যারা কি বলবো, ঠাকুমা ঠাকুরদা এরা ছিলেন, বা আমার শ্বশুরবাড়ির দিকে, যেহেতু আমার শ্বশুরবাড়িটা একটু মানে অফ সাইডে, পুরো সেন্ট্রাল কলকাতা না, শহরতলি বলতে পারো, তাহলে সেইখানে গাছপালার একটু আধিক্য আছে। তা আমাদেরও ছিল। তা সেই সব গাছ ছিল, বলছি না, হ্যাঁ এখন নেই, যাই হোক, সেই সব গাছ ফলন্ত না হলেও আগাছা ছিল, এইটুকু বলতে পারি। তা নারকেল গাছ ছিল দুখানা, সে গল্প আরেকদিন বলবো। আমরা কেউ কেটে ফেলিনি, কিন্তু একটা খুব বাজে জিনিস হয়েছিল, একদিন নয়, আজই বলবো, এই ভিডিওতেই বলবো। তা সেই ফলন্ত গাছ কেটে ফেলা যে কতটা অমঙ্গলের, সেটা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের কাছেও আমি শুনেছিলাম, যে ফলন্ত গাছ কাটতে নেই। আর আমাদের গাছটা ছিল ব্যাকইয়ার্ডে, অর্থাৎ বাড়ির পিছন দিকটা। তা পিছন দিকটা থাকার জন্য আমরা মানে বাড়িটা বাড়াবার চেষ্টা করছিলাম, কিন্তু ওই গাছগুলো থাকার জন্য বাড়ানো যাচ্ছিল না। তা একটা খুবই, আমরা কাটিনি, খুবই একটা বাজে, কি বলবো, বলতে পারো প্রাকৃতিক বিপর্যয়ই বলতে পারো। হঠাৎই বেশ কয়েক বছর আগে, 3-4 বছর আগে বাজ পড়ে তো তোমরা জানো, বজ্রবিদ্যুৎ সহ যে হঠাৎ খুব বৃষ্টি হচ্ছিল সেদিন, তা খুব মেঘ ডাকছিল, তা হঠাৎই বাজ পড়ে, তা আমরা তো বুঝতে পারিনি। তো চিল্লামিল্লি হই হট্টগোলে শুনতে পেয়ে দেখতে গেলাম যে আমাদের পিছনের নারকেল গাছটা ক্যাচ করে নিয়েছে, এবং আমরা দেখেছি নিজের চোখের সামনে সেই গাছটা কীভাবে তিল তিল করে পুড়ে গেল। এতে খুব কষ্ট লেগেছিল। নারকেলগুলো কালো হয়ে নিচে ঝরে ঝরে পড়লো, গাছের পাতাগুলো পুড়তে পুড়তে মানে কালো হয়ে গেল। তারপর গাছটাকে আমাদের লোক ডেকে কাটতে হয়েছে, উপায় নেই, মরে গেছিলো গাছটা। তো মিউনিসিপ্যালিটিতে ডেকে লোক ডেকেই কাটতে হয়েছে, সেটা কথা না। কথাটা হয়েছে, একটা ভয়ও লাগছিল যে বাড়ির সঙ্গে লাগোয়া গাছ, আগুন লেগেছে, বাড়িতে না কোনো কিছু হয়, কিন্তু ওই গাছটার জন্যই আমাদের বাড়ির কোনো ক্ষতি হয়নি, কিন্তু গাছটা শেষ হয়ে গেছিলো। মানে বলে না, মানুষ বাঁচায় কি, একটা গাছও আমাদের বাঁচিয়ে দিয়েছিল, সেটা আমরা নিজের চোখে দেখেছিলাম। যাই হোক, খুব কষ্ট পেয়েছিলাম, যেহেতু আমরা ওই গাছের নারকেল টারকেলগুলো খেতাম। ঠিক আছে, সেটা কথা না। কথাটা আমি এই থ্রুতে আমার মনে পড়লো, ভাই তোমাদের তো বিশাল জমি, আমার কথাটা আগে বলে নিই, বিশাল জমি, তোমাদের তো পুরনো একটা বাড়ি ছিলই, তাই না? সেই বাড়িটাই তোমরা ভেঙে চুরে বাড়াতে, ওরা বলতো আমরা কোথায় থাকতাম, ভাই একটা পোর্শন থেকে আরেকটা পোর্শনে বাড়াতে, বা একটা পোর্শন ছিলই। যাই হোক, কীভাবে কী করতো সেটা ওরা জানে, কিন্তু আমার যতদূর মনে হয় ফলন্ত গাছ কেটে ফেলাটা কিন্তু একদমই ভালো না। ওরা এমনিও বলে না কত গাছ ভালো না, মানে লেবু ভালো না, অমুক ভালো না, ওই কাঁঠালটা ভালো না, তাহলে সেই ক্ষেত্রে সেগুলোকে কাটার কথা বলতে পারতো। জানি না, কোনো গাছই কাটাটা না আমি ঠিক মন থেকে মেনে নিতে পারি না। তার জন্যই অদ্ভুত কথাগুলো বললো, শুনে আমার খারাপ লাগলো। আমাদের কাছে গ্রামেগঞ্জে নাকি গাছ কাটাটা কোনো ব্যাপার না, অক্সিজেনের অভাব হয় না। ভাই, অক্সিজেন অভাব হয় না, তোমার ভাগ্য ভালো, কারণ তুমি গ্রামেগঞ্জে জন্মেছো। আমরা যেহেতু শহরাঞ্চলে থাকি, আমরা বুঝি গাছের কতটা মূল্য। যাই হোক, গাছ কাটাটা আমি মানে পুরোই মানে অপোজিটে গাছ কাটার। কিন্তু এই যে শুনলাম একটা ফলন্ত গাছ, এই কাটাগুলো ঠিক যায় না। জলা জঙ্গল কেটে তোমরা করতে, সামনে তো অনেক দেখছি ফাঁকা টাকা রয়েছে, তাই না? কেন করেছিল, কী করেছিল, কিন্তু যে কারণগুলো বললো সেটা ঠিক হজম হচ্ছে না। অদ্ভুত অদ্ভুত কারণ। গাছ কেটেছি কারণ এখানে একটা গাছ কাটবো, 1000টা গাছ আছে, আমাদের জমিতে এত গাছ আছে, তা আমরা নিজেরাই জানি না। আর বাড়ি নাকি দীর্ঘস্থায়ী, যেটা থাকবে, আর গাছ 10-15 বছর পরে তো মরেই যাবে, তাহলে সেই গাছ রাখা না রাখার কী মানে? বাড়িটা থাকবে তাই বাড়িটা করা, গাছ তো থাকবে না, তাই 10-15 বছর আগেই তাকে কেটে ফেললাম বা মেরে ফেললাম, এরকম একটা যুক্তি দেখালো। ভাই, এরমই যদি বলো, তাহলে বাড়ি তোমার দীর্ঘস্থায়ী, আমি মেনে নিলাম। মানুষ তো অমর নয়, মানুষ আজ আছে কাল নেই, তাহলে বাড়িতে যারা থাকবে সেই মানুষগুলো কি অমর?
তাহলে বাড়িটা বানালাম খুব ভালো একটা ফলন্ত গাছ কেটে, হ্যাঁ, সেই বাড়িতে মানুষগুলো যে থাকবে সেগুলো কি অমর হিসেবে থেকে যাবে? তারা তো বংশ পরম্পরায় চেঞ্জ হবে। কারণ কে বলতে পারে এখন যা পরিস্থিতি ওদের, যেহেতু দেখো একটা অভিশাপ লাগার মতো এই সংসারটা তো ভেঙে গেল। তা ছেলেটা এখন কোথায় যাবে? মার কাছে যাবে না বাবার কাছে যাবে? মার কাছেও যেতে পারে, বাবার কাছেও থাকতে পারে। যদি মার কাছে চলে যায় তাহলে এই বাড়িতে কে থাকবে? হতেই পারে এক সময় হয়তো এই বাড়িতে থাকলোই না, মা যেখানে আছে সেখানে গিয়ে থাকলো। মা যদি মনে করে হায়ার স্টাডিজ দেবে তাহলে বিদেশেও চলে যেতে পারে, এই বাড়িতে ভবিষ্যতে থাকার জন্য কেউ রইলই না, হতেই পারে। আবার টনদীপ ভবিষ্যতে যদি ডিভোর্স পাওয়ার পর বিয়ে থা করে সেক্ষেত্রে তার আবার ছেলে হবে কি না সেটাও মানে কোয়েশ্চেন মার্কের মধ্যে থেকে যায়, বলা তো যায় না। এক্ষেত্রে তার আবার মেয়ে হলো। তাহলে মানুষের সময় চেঞ্জ হয়, সেটা টনদীপ নিজে মুখেই বলেছে। আজ ভালো তো কাল খারাপ, কাল খারাপ তো আজ ভালো। তাহলে মানুষ নিজেই তোমার দীর্ঘস্থায়ী নয়, সেখানে বাড়ি দীর্ঘস্থায়ী হিসেবে গাছ কেটে ফেলা হয়েছে। সুন্দর যুক্তি। তার মানে হচ্ছে মানুষ তো মরবেই, কাজেই মানুষের যত্ন করে লাভ নেই। মানুষ গাছেরই সমান। গাছকে যেমন কেটে আমি একটা বাড়ি তৈরি করলাম, তেমনি বউয়ের সম্পর্ক মানে স্ত্রীও বৈবাহিক সূত্রে যে স্ত্রীকে পাওয়া যায় সেই স্ত্রীও সেরকম মূল্যবান নয়। কাজেই তাকে আমি বেঁচে আবার আমার সেই বাড়ির ভিত বানালাম, বাড়ির টাইলস বসালাম, ইত্যাদি ইত্যাদি করলাম, সাজালাম। কারণ বউও অনেক পাওয়া যায়, একটা ডিভোর্স দেবো আরেকটা আসবে, আরেকটা ডিভোর্স দেবো আরেকটা আসবে, মানে এগুলো সব অ্যাভেলেবেল, কিন্তু বাড়ি অ্যাভেলেবেল না। এইটা হচ্ছে ওর যুক্তির সঙ্গে ওর কথা ম্যাচ করছে, এটাই হলো ব্যাপার। যাই হোক, গাছের মতো ওর বউও অঢেল আছে, একটা গাছ যাবে আরেকটা গাছ জন্মাবে, সেরকম একটা বউ যাবে আরেকটা বউ আসবে, এটাই ওর তুলনার প্রকৃত মানে কি বলবো কথার অর্থ বা মূল মন্ত্র যেটা বলো ওর মুখ দিয়ে বেরোতে শুনলাম। যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে ওর কাছে কোনো কিছুই মূল্যবান নয়, সে শুধুমাত্র অর্থ ছাড়া, এটুকুই আসল জিনিস যেটা বোঝা গেল। ছেলের ব্যাপারেও যে খুব যত্নশীল সেটা তো একদমই দেখা যাচ্ছে না, আজকাল আরও দেখা যাচ্ছে না। বিশেষ করে ছেলেটা খেতে বসে এক বলছে, ঠাকুমা আরেক বলতে বলছে, পেছন থেকে আরেকজন কথা বলছে, পরিষ্কার শোনা যাচ্ছে। ছেলে বলছে পটল দিয়ে খেয়েছে, পেছন থেকে বলছে মাম দিয়ে খেয়েছে, ঠাকুমা রিপিট করছে মাছ দিয়ে খেয়েছে, মানে কথার কোনো শেষ নেই। তারপরে তো ছেলে সবসময় বলে মিথ্যা বলো কেন, সত্যি বলো না কেন। মানে ছেলেটা কিন্তু যেটা বলার সামনাসামনি বলে দেয়। ছেলে যে কোনো তাকে যেটা দেখছে সেটাই বলছে, তাকে সেরকমভাবে শেখাতে হচ্ছে না, সেটাই হলো কথা। বাচ্চারা এটাই হবে এবং আরও হবে, যত দেখবে তত বলতে শুরু করবে। এক্স্যাক্টলি সেটাই হচ্ছে, আরও আসবে, সামনে চলে আসবে। ছেলের মধ্যে একটা মানে কি বলবো রিভেঞ্জফুল মেন্টালিটিও কিন্তু তৈরি হচ্ছে। আজকে দেখলাম যে আরও শক্তিশালী হই, বন্ধুর সঙ্গে একটা মিলেমিশে ঠিক করেছি আরেকটা বন্ধুকে মারতে হবে। ভাবো, সেই ব্যাপারে বাবা কি করছে, ব্যাড বয় গুড বয়ের তুলনা টেনে নিয়ে আসছে। একবারও বলছে না যে তোমার কাউকে মারাটা ঠিক না, তুমি কাউকে মারবে না, তুমি কেন মারবে, তোমার কিছু হলে তুমি টিচারকে বলবে, আমাদের বলবে, আমরা বুঝে নেবো। এটা তো একটা গার্জিয়ানের কথা। ছেলেটা বলছে মারবো, তার কোনো প্রত্যুত্তর নেই, না তুমি কারোর গায়ে হাত তুলবে না, মানে তুমি মারতেই পারো, এটা তুমি করতেই পারো, কারণ সে ব্যাড বয়। এই শিক্ষাটা সে তার নিজের ছেলেকে দিচ্ছে। তাহলেই বুঝে দেখো যে বাবা নিজে কতটা শিক্ষিত সামাজিকভাবে বা পুঁথিগতভাবে, এইখানেই বোঝা যাচ্ছে তার শিক্ষার পরিচয়টা। যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে টনদীপ অসুস্থ হয়ে পড়েছে। বেচারা মেয়ের খুব শরীর খারাপ, তার খেতে ইচ্ছে করছে না, তার হজমের গণ্ডগোল হয়েছে, আমার তো মনে হচ্ছে গ্যাসের প্রবলেম হয়েছে, সে বিছানা নিয়েছে। তার সেবা করার লোক তো আছে, কোনো অসুবিধা নেই। আপাতত সে ওপরের ঘরে আশ্রয় নিয়েছে, তা ওপরের ঘরেই সেই অন্তরালে যিনি আছেন তার বাস, কাজে তিনি যথাযথ পরিচর্যা করবেন, সেটা আমরা বুঝতে পারলাম। যখন উপরের ঘরে ঠিকানা হয়েছে তখন তার যথাযোগ্য পরিচর্যা হবে। যাই হোক, ছেলে খেলো কি খেলো না, ছেলের যত্ন হলো কি হলো না, ছেলের পড়াশোনা আদৌ চলছে কি চলছে না, এসব তো তার খেয়াল করার জিনিস নয়। তার খেয়াল করার জিনিস হচ্ছে বাড়িতে কী কী খাওয়ার জিনিস আছে, কী কী মানে মুদিখানা সবজি এসব আনতে হবে, এইসব, আর কোথায় কয়টা পর্দা লাগাতে হবে, এই হলো তার আসল খোঁজখবরের বিষয়। ঠিক আছে, শুধু একটা ব্যাপারেই সে তার উত্তর খুঁজে পাচ্ছে না, তার বাবা কেন তার সাজানো ঘরে আসছে না। এত তাড়াহুড়ো করে এত ইয়ে করে করলো, তাহলে তার কি মূল্য পাওয়া গেল? বাবা ওই ঘরে আসছেই না, রোজ একটা একটা করে জিনিস এনে রেখে দিচ্ছে, তবু ছেলের কথা শুনছে না। কারণ বাবাকে দেখিয়েও তো খানিকটা ভিউজ হয়, বাবাকে দেখায় না করেও যেমন কন্ট্রোভার্সি হচ্ছে, সেরকম বাবাকে যদি মাঝে মধ্যে একটু দেখায়, খেলা দেখায়, কবিতা শোনায়, তাহলেও তো মানে চরণামৃতের মতো কিছু তো ভিউজ হয়। কাজেই কাউকে ছাড়বো না, তাই না? সে গাছই হোক, মানুষই হোক, বাবাই হোক, মাই হোক, বাচ্চাই হোক, বুড়োই হোক, যে খুশি হোক। ঠিক আছে, তাহলে এই হলো কথা। এটাই বলতে এলাম। ওর কথা যত বলবো তত মানে বিরক্তিই আসে, বলতে অ্যাকচুয়ালি ইচ্ছে করে না। তবে বলা যায় না, লোককে এত অভিসম্পাদ দেয়, ওর অমুক হোক, ওর তমুক হোক, ওকে ছাড়বো কেন, ওকে ধরবো কেন, ধরবো না কেন। তাহলে এত লোককে যদি অভিসম্পাদ দাও, তাহলে তোমাকেও কেউ দেবে না, তা ছেড়ে দেবে? আজকে তার ফলশ্রুতি শরীর খারাপ, ভুগতে তো হবেই ভাই, যে শরীরের দিক থেকেই হোক, শারীরিকভাবেই হোক, মানসিকভাবেই হোক, ভোগা তোমার কপালে আছেই।
কারণ ফলন্ত গাছ তুমি কেটেছো। কারোর অভিশাপ লাগুক না লাগুক, গাছের অভিশাপ তো লাগবেই, লেগে গেছে অলরেডি। 11 মাস ধরে ভুগছে না, আরও দীর্ঘদিন ধরে ভুগবে। গাছের সঙ্গে আমি আছি। আচ্ছা, কিছু কমেন্টস বক্সের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ব্যাচেরামের কমেন্টস বক্সে কেউ একজন লিখেছে, ভাই যারা ব্যাচেরামের সাপোর্টার আছে তারা নাকি বহুবার করে তার ভিডিও দেখো, অর্থাৎ ব্যাচেরামে, তাহলে তার ভিউজটা দেখো যাতে 1 লাখ পেরিয়ে যায়। মানে কোনো একজন ভিউয়ার্স বলতে চাইছে যে অনেক ভিউজ তো হচ্ছে না, অনেক ভিউয়ার্স আসছেই না, কাজেই যারা একবার দেখো তারা একবার দেখো না, অনেক অনেক অনেকবার করে দেখো, তাহলে যাতে ভিউজটা 1 লাখের ওপর হয়। ভাই হাস্যকর কমেন্টস, কিন্তু এই কমেন্টসের আমি তোমার কখনোই ক্লারিফিকেশন দেবো না। যেটা উনি বলেছেন তোমরা করতে থাকো ভাই, অ্যাকচুয়ালি করতে থাকো, কারণ এইভাবে যদি হতো তাহলে সবাই এই পলিসি অ্যাপ্লাই করতো। হ্যাঁ, কাজে আমি এই কমেন্টসের ক্লারিফিকেশান কখনোই দেবো না, কারণ এটা যদি আমি বুঝিয়ে বলি তাহলে লোকে অনেকটাই ধরে ফেলবে বা বুঝতে পারবে, করুক না, বোকামি করছে করুক, কোনো অসুবিধা নেই, এরমই করতে থাকুক। এইরকম বোকামি করলে ভাই অনেক বিপদে কে পড়বে সেটা সেই বুঝবে। যাই হোক, এটাকে নিয়ে আমি কিছু বলবোই না, কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে এইরকম একটা কমেন্টসে লাভ রিয়াক্ট কে দিয়েছে, বেচারাম স্বয়ং। ভাই হাস্যকর, মানে সেও এই জিনিসটা চাইছে, মানে তোমরা লাখের ভিউজ করো, ওর লাখ হচ্ছে না বলে কিন্তু আজকে শরীর অসুস্থ, চিন্তা করতে 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 ওর মাথার ঘাম হচ্ছে কি, পায়ে পড়ছে কি, সেটা তোমরাই দেখো ভাই। আমরা তো ঘাম দেখতে পাচ্ছি না, কারণ তো পরিশ্রমই করে না, ঘামটা হবে কোত্থেকে যদি চিন্তায় হয়, কিন্তু তাতে তো মাথা যন্ত্রণা হওয়া উচিত। তাহলে গ্যাস হলো কেন, গ্যাস হলো কেন সেই কমেন্টসেও আসছি ভাই, কমেন্টসেই আছে, তবুও আমি তোমাদের সঙ্গে আমার কথাটাও শেয়ার করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার লাখ ভিউজ এটা হচ্ছে না বলেই তার ফুলফিল হচ্ছে না, তার একটা টার্গেট আছে না, মান্থলি টার্গেট, সেটা ফুলফিল হচ্ছে না। বুঝতে পেরেছো নিশ্চয়ই কী বলতে চাইছি? কারণ এখন কিন্তু অনেক খরচ, অনেক খরচ, শুধু নিজের জন্য নয়, শুধু বাড়ির জন্য নয়, ছেলের জন্য নয়, বাবা মার জন্য নয়, বাড়ির মেনটেন্যান্সের জন্য নয়, অনেক অনেক খরচ আছে। কারণ আমাকে অন্য অনেক কিছু দেখতে হয়, মানে দেখতে বাধ্য করা হয়। এর থেকে বেশি কিছু খুলে বলছি না, বলো আরও দেখি না কদিন, দেখা যাক, খোলার অনেক সময় আছে, পরতে পরতে খুলবো, পরতে পরতে এর নোংরামিটা ধরা পড়বে আর আমরা চর্চা করতে থাকবো। কি বলো? নেক্সট কমেন্টসে আসি। তোমরা যদি আজকের ব্যাচেরামের ব্লগিংটা দেখো, ওই জলা জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাতায়াত করছে, ওর বক্তৃতা দিচ্ছে, কীটনাশক স্প্রে করতে হবে বলছে, তখন বলছিল একটা কথা, আমিও ভাবছি কী বলছে রে ভাই, কী বলছে রে ভাই, গম্বুজ গম্বুজ করছে, মানে গম্বুজ পরে আসতে হবে, গম্বুজ পড়তে হবে, মানে গম্বুজ পড়তে হবে, গম্বুজ তো জানি মসজিদের চূড়োটাকে বা গম্বুজ ওরম টাইপের একটা জিনিসটাকে বলে, গম্বুজ পরা যায় নাকি? আমিও ভাবছি, মানে হয় না, মানুষের মাইন্ডসেট থাকে না অনেক সময়। পরে বুঝলাম ওটাকে গামবুট বলে, কমেন্টসেও লিখেছে একজন ভাই, গম্বুজ নয় ওটা গামবুট। গামবুট আমি ওকে পড়তেও দেখেছি কিছুদিন আগে, ওই কলা গাছের কাঁদি কাটতে গেছিলো যখন। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো গামবুট কথাটাও জানে না, সেটাকে বলছে গম্বুজ। অ্যাকচুয়ালি ওর পড়াশোনার জ্ঞান কদ্দূর, ও এইটা কি আদৌ উঠেছিল না নামে 8 বলে? মানে আমরা জানতাম এক সময়, অনেককাল আগের কথা এটা, যে 8 পাস করলে একটা চাকরি পাওয়া যায়, জানবে নিশ্চয়ই তোমরা, কিছু কিছু জায়গায় চাকরি পাওয়া যায়। হ্যাঁ, তো সেই রকম কথার মধ্যে এসে যাচ্ছে যে 8 পাস কথাটা এরকম এসে যায়। এখন 8 পাসের কোনো দাম নেই, মাধ্যমিকেরই কোনো দাম নেই, মানে হায়ার সেকেন্ডারি হলে যদি বা ওই সেরকম কুচকাচ কাজ পাওয়া যেতে পারে, গ্র্যাজুয়েশনের দাম আছে এখন। যাই হোক, জেনারেল কোনো স্ট্রিমেরই দাম নেই। ভাগ্য চাকরিটা হয়েছে পুরোপুরি ভাগ্য। আচ্ছা, সেটা কথা নয়, গম্বুজ আর গামবুট এটা নিয়ে যেটা হলো, অ্যাকচুয়ালি ওর কমেন্টস বক্সেও এটা দেখলাম, আজকাল ওর ভিউয়ার্সরা ওর ভুল ধরছে। বুঝে দেখো, আমরা তো কোন ছাড়, আমরা তো কন্ট্রোভার্সি করবো, ভুল তো ধরার জন্যই বসে আছি। কাজে এইভাবে যদি ওর কমেন্টস বক্সে ওর ভুলগুলো নিয়ে চর্চা হয়, আমাদের তো বলতে আরও সুবিধা হয়ে যাবে। নেক্সট কমেন্টসে চলে আসি। আজকে টনদীপ বহু মানে ওয়ান্টেড ভিউয়ার্সের চয়েস তেল পটল রান্না করা দেখালেন, ওনার মা অশিলা দেবী উনি দেখালেন। আচ্ছা, তোমার কি বলে, তেল পটলে এত পরিমাণ আদা দেয়? আমার কিন্তু জানা ছিল না ভাই, কারণ আমরাও রান্না করি, তেল পটল রান্না করি, সর্ষে পটল করি, পোস্ত পটল করি, সবই করি, পটল প্রিপারেশন সবটাই হয়, কিন্তু তেল পটলে এত আদা, ওই আদার পরিমাণ দেখেছো? এরকম বড় বড় আদার কতগুলো পিস, ওই একটা কি দুটো কোয়া হয়তো, মানে দুটো ডুমো যদি লাগে, এত আদা কেউ দেয়? আদা বলে এমনিই খেতে নেই, কম খেতে হয়, সেখানে আদা দিচ্ছে এত, মশলা এত, মানে আমি একটা দেখাবো, দেখানোর জন্য দেখাচ্ছি, এবার খাওয়ার পর আমার কি অবস্থা হবে, আমার কি পরিস্থিতি হবে, সেটা দেখাবার জন্য লাস্টে রণদীপকে মানে বেচারামকে বিছানায় শুয়ে পড়তে হলো। ওটারই কিন্তু রিয়াকশন, আমি বলছি না, ওর কমেন্টস বক্সের ভিউয়ার্সরা বলছে, ভাই তুমি অত মশলা দিয়ে তেল পটল খেয়েছো তাই তোমার গ্যাস হয়ে গেছে, তোমার কিন্তু অ্যান্টাসিড খাওয়া উচিত ছিল। ভাই সেটা তো একটা জিনিস, আমার গ্যাস হলে আমি অ্যান্টাসিড খাবো, কিন্তু আমি অত মশলাদার খাবার খাবো কেন? আমি নাকি হেলথ কনসাস, আমি নাকি মানে ওয়েট কমাতে চাইছি, আমি নাকি এক্সারসাইজ করি, তাহলে আমি অত তেল মশলা খাবো কেন? দুদিন আগে না, আগের ভিডিওতেই বললো না যে নিজের মানে ডিভোর্স না করা বউকে,
শুধু খাও আর মোটা হও, শুধু খাও আর মোটা হও। ভাই এই যে কারোর খাওয়া নিয়ে বলা না, দেখ নিজের ভিউয়ার্সরা আজকে তোর খাওয়া নিয়ে তোকে বলছে, যেটা বলবি সেটাই তোর গায়ে এসে পড়বে। কারোর খাওয়া নিয়ে বলতে নেই রে গাধা, কি বলবো আর একে। যাই হোক, আরেকটা কমেন্টস তোমাদের এর সঙ্গেই বলে দিই, ওই যে গাছ কাটা নিয়ে বলছিল, একজন বলেছে ভাই জলের নাম যদি জীবন হয়, গাছের অপর নাম কিন্তু প্রাণ। কাজে ফলন্ত গাছ, নারকেল গাছ কাটা কিন্তু খুব অমঙ্গলের কারণ। বলেছি তোমাদের আগে, কমেন্টস বক্সে জল করছে এর প্রমাণ। ঠিক আছে, তাহলে এটাই হলো আজকে আমার ভিডিও। ও আরেকজন বলেছেন, ভাই বেচারাম তুমি কিন্তু দুধ চা খাবে না, দুধ চা খেলে কিন্তু খুব গ্যাস হয়। আচ্ছা, ওই ভিউয়ার্সের উদ্দেশ্যে আমি বলবো, অবশ্যই বেচারামের, যে আপনি জানেন না ওদের বাড়িতে দুধ চা হয় না, ওরা তো দুধ চা খায়ই না। যদিও কোনো সময় খেত, যবে থেকে ও টিনাকে বিয়ে করেছিল, টিনা যেহেতু দুধ চা খেতে ভালোবাসে, ওরা সেই জিনিসটা খাওয়া ছেড়ে দিয়েছে। বাড়িতে চায়ের মানে কি বলবো, চলই নেই। বউ চা ভালো খায় দেখে ওরা বাড়িতে চা খাওয়া বন্ধ করে দিয়েছে, বা খায় না, বা বলতে পারবো না আগে খেতো কি খেতো না, কারণ আমরা তো দেখতে পাইনি। খেলে মাঝে মাঝে লিকার চা খায়, ওরা তো দুধ চা খায়ই না, দুধ শুধু খায়, চায় দিয়ে খায় না। বাইরে বেরোলে, মানে গাড়িতে করে কোথাও বেরোলে, ধাবা টাবা কোথায় গেলে, তখন কিন্তু দুধ চা কিনে খায়। ওরা দুধ চা কিনে খাবে, বাড়িতে বানিয়ে খাবে না। হ্যাঁ, কারণ ওদের এক্স বৌমা দুধ চা খেতে ভালোবাসতো। ভাই বৌমা যেগুলো খেতে ভালোবাসতো, ওরা অ্যাকচুয়ালি সেগুলো অ্যাভয়েড করে। এটা আপনি জেনেও যদি না জানার ভান করেন, এইভাবে কমেন্টস করেন, ওরা কিন্তু দুঃখ পাবে। ওরা ভাববে আপনি ওনাদের ঠিক মতো ফলো করেন না। অ্যাকচুয়ালি এটাই হলো কারণ। ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।